আর ইউ ব্লাইন্ড স্টুপিড গার্ল? দেখে চলতে পারো না? মেয়েটা চমকালো, 2 কদম পিছিয়ে সহসা মাথা তুলল। অমনি কপালের ভাঁজ কপালে ফিরে আসলো পুনরায় সেই স্বল্প পরিচিত শ্যামলা মুখভাব, যার মুখশ্রীতে কিছুটা আতঙ্কের রেশ। আদ্রকে দেখে সেও বোধহয় অবাক হলো, পলক ফেলে তাকালো আশ্চর্য হয়ে। নিজেকে সামলে পরক্ষণে আবার ধমকালো আদ্র। ইউ দেখে চলতে পারো না? রাস্তায় চলার সময় চোখ কি পকেটে নিয়ে ঘোরো? শিশির মৃদু কথা ফোটায়। সরি, বাট আপনার গাড়ির স্পিড বেশি ছিল। এটা পায়ে হাঁটার রাস্তা, ফুল স্পিডে 4 চাকা গাড়ি চালানো নয়। মেয়েটার তপ্ত স্বর, মুখখানাও শক্ত, সেও কিছুটা বিব্রত এ সময়। টিউশন পড়াতো দুটো, আজ থেকে একটা টিউশনি হাতছাড়া হলো। কিছুটা হলেও টাকা আসতো এখান থেকে, এখন আর আসবে না। নিজের টুকটাক খরচটুকু অন্তত চলতো এতে করে, এখন সে পথ বন্ধ। নতুন টিউশনি খুঁজতে হবে আবার। দুটো টিউশন হাতে থাকলে অনায়াসে কিছু খরচা চালানো যায়। ইকরার উপর কতই বা প্রেশার দেওয়া যায়। লাস্ট টিউশনটা পড়িয়েই ফিরছিল, সে সময় এই ঘটনা। ওর খিটখিটে কথায় আদ্রের কপালের ভাঁজ প্রখর হয়। রেগে বলে, সেটা তোমার থেকে শিখবো আমি? বেয়াদব, তর্ক করছো মুখে মুখে। এগেইন সরি, বাট ধমকাচ্ছেন কাকে? গলা নামিয়ে কথা বলুন। এখানে আমি আপনার স্টুডেন্ট নই, আর না আপনি আমার টিচার। ভুলটা আপনার ছিল। আমি কেবলই একজন রোড ক্রসার, আর আপনি ট্রাফিক রুলস ব্রেকার। রুলস ব্রেক করে সবসময় এইভাবেই গাড়ি চালান? আদ্র ক্ষুব্ধ হলো। একের পর রাগ বেড়েই চলেছে। এই মেয়েকে এ সময় পুরো কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করলো ওর। দাঁত পিষে হাত মুঠিয়ে সংযত করলো নিজেকে। রগরগে দৃষ্টিপাত করে আঙ্গুল তুলে কিছু বলতে নিল। এর আগেই 2-1 জন পথচারী বাড়াবাড়ি দেখে এগিয়ে আসলেন। কি হচ্ছে কি এখানে? একে বাড়াবাড়ি গতিতে গাড়ি চালিয়ে এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলছিলেন, তার উপর নিজের দোষ স্বীকার না করে এই মেয়ের উপর হম্বিতম্বি করছেন কেন ভাই? বড়লোক হয়েছেন, গাড়ি নিয়ে বেরিয়েছেন বলে কি বাদবাকি পথচারীদের দাম নেই নাকি? এক হাত কপালে চেপে ধরল আদ্র। মগজে গিয়ে আঘাত হানছে আশপাশের সব কিছু। ওপর থেকে ডিস্টার্ব লাগছে ভীষণ। শিশির আধু চোখে চায় লোকটার মুখভঙ্গিমায়, কিছু একটা আন্দাজ করে বলে বাকিদের উদ্দেশ্যে। ওনাকে কিছু বলতে হবে না, আপনারা আসতে পারেন। উনি আমার পরিচিত, আমরা মিটিয়ে নেব নিজেদের মাঝে। আদ্র চট করে চায় লোকগুলো চলে যেতে। শিশির তাকায় আবার। বিষণ্ণতায় চটে গিয়েছিল নিজেও, এখন স্বাভাবিক হয়ে ধীরে বলল, সরি স্যার, বেশি বলে ফেলেছি হয়তো। অ্যাকচুয়ালি সরি মাই ফুট। কথায় কথায় সরি বলবে না বেয়াদব, ইম্পিউডেন্ট গার্ল। সরো সামনে থেকে। শিশির তবদা মেরে গেল। এই লোকটা আসলেই রকচটা, গুরু গম্ভীর। সাফার মেঘাকে বিশ্বাস করে যত এই ধারণা থেকে বেরোতে চায়, ততই লোকটার রাগ আর গম্ভীরতা দেখে জড়িয়ে যায় আবার। গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো মেয়েটা। আদ্র গাড়িতে উঠতে গিয়ে একটু থেমে বলল নিরেট কণ্ঠে। তোমার নামটা যেন কি? শিশির কুচকানো মুখে জবাব দেয়, শিশির। শিশির। বেয়াদব, দেখে নেব তোমায়। বিড়বিড় করে গাড়িতে বসে। গাড়ি স্টার্ট করে চলে যায় নিমিষেই। শিশির হতবাক হয়ে তাকিয়েই দেখল বিকেল গড়িয়ে সন্ধ্যা, অতঃপর সন্ধ্যা গড়িয়ে রাত 1টার কোঠায় ঘড়ির কাঁটা। রৌদ্রের রোজকার ন্যায় লেট নাইটে বাড়ি ফেরার ফুসরত মিলল কেবল। রোজই চাবি ঘুরিয়ে সদর খোলে, আজও তাই। ভেতরে ঢুকে সোজা সিঁড়ির দিকে এগোলো। ড্রয়িং রুমের লাইট অফ, উপরের করিডরে একটা আলো জ্বলছে, নিচেও এসেছে সেটার ঝলকানি। সিঁড়ির দিকে এগোতে গিয়ে ঠুকঠাক শব্দ কানে পড়তেই থমকালো রৌদ্র। নিভু চোখ জোড়া জোরপূর্বক পূর্ণ করলো, পিছু ফিরে এদিক ওদিক তাকালো। কোথা থেকে আসছে এই শব্দ? চোখে পড়ল কিচেনে আলো জ্বলছে, সেখান থেকেই আসছে আওয়াজ। কিন্তু এত রাতে কিচেনে কে হতে পারে? সন্ধিয়ান হয়ে টালমাটাল পদযুগল পিছনে হাঁটালো সে। যেতে যেতেই হাতের জ্যাকেটটা ছুঁড়ে মারল সোফার দিকে। এই রাত বিরাতে ঘুম ধরা দিচ্ছে না চোখে। মাঝে মাঝেই এমনটা হয়, অভ্যাস হয়ে গেছে মেঘার। হুট করে কি যেন হয় কে জানে। একদিন হঠাৎ করে ঘুম উবে যায় চোখ হতে। রাত্রি পার হলো, চোখ জোড়া এক হয় না। সেই 11টা থেকে বিছানার এপাশ ওপাশ করেও ঘুমোতে পায়নি একবিংশী।
টানা 1 ঘন্টা বিরক্তি নিয়ে শুয়েছিল। এতেও ঘুম আসলো না। আব্বু আম্মুর ছবিটা নিয়ে বারান্দায় বসে একা একা বকবক করেছে আরও আধা 1 ঘন্টা। হাঁপিয়ে গেছে রমণী। খিদে পেয়েছিল। যখন রাত করে ঘুম আসে না তখন সবার অগোচরে খিদে পেলে নিজে নিজে মন মতো কিছু একটা বানিয়ে খায় মেঘা। এর মধ্যে নুডলস অন্যতম। আজও নিচে নেমেছে সেই কখন। ভাবলো কেবল কফি খাবে, কিন্তু খিদের প্রখরতা বুঝে আলসেমি সত্ত্বেও নুডলস বানাতে কোমর বেঁধে লেগে পড়ল। কিচেনের দরজার কাছে যাওয়া মাত্রই এই অসময় মেঘাকে কিচেনে দেখে বিস্মিত হলো রৌদ্র। এই ঘুমপড়ি আজ ঘুমোয়নি এখনো? 11টা হতে না হতেই সোনার কাঠি আর রূপোর কাঠি নিজেদের জায়গায় বসিয়ে ঘুম পাড়ায় এই মেয়েকে। আজ একটু বিপরীত হলো যে। কি করছে এত রাতে? রাতছেটা কি? সেদ্ধ নুডলস নামিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিল মেঘা। এত সময় পেছন থেকে অপ্রত্যাশিত সে বেপরা লোকটার মিটমিট স্বর কানে বাজলো। এত রাতে এখানে কি করছো এমপি? খাবার বানাচ্ছ এলপির জন্য? মেঘা স্তব্ধ। কিচেনে একলা ছিল। আকস্মিক পুরুষালী ভরাট কণ্ঠে নীরবতা কাটতেই তড়িৎ ভয়ে ধক করে উঠল ভীত মেয়েটা। চোখ বড় বড় করে চমকে পিছু ফিরল। রৌদ্র এগিয়ে এসে মেঘার চোখ সম্মুখে ওকে দেখে বুকে হাত রেখে হাঁপ ছাড়ল। ভীতি দূর করলো শ্বাস ফেলে। এই লোক কেবলমাত্র আসলো? ও তো ভেবেছিল এসেছে হয়তো। রৌদ্রের উপস্থিতি বুঝেও গুরুত্ব দিল না মেঘা। এড়িয়ে গেল এভাবে যেন কাউকে দেখেনি সে। পিছু ফিরে গরম তেলে পেঁয়াজ কুচি ঢেলে দিল। খুন্তি দিয়ে নাড়ল পরক্ষণে। রৌদ্র উপেক্ষিত হলো, যেটা তার বড্ড অপছন্দনীয়। ঘাড়ে হাত ডলে এগোলো সে। ফ্রিজ হতে ঠান্ডা পানি বের করে 2 ঢোক গিলল। হোয়াট হ্যাপেন্ড সানি? কথা বলছো না কেন? আর তুমি কি করে জানলে আমার খেতে পেয়েছে? হোয়াট আ কানেকশন! আমার আসার আগেই খাবার বানাচ্ছ আমার জন্য? কি বানাচ্ছে দেখি? নুডলস? নট ব্যাড, পছন্দ আমার। মেঘা কথাগুলো সহ্য করলো কোনো রকমে। ঠক ঠক করে কড়াইয়ে খুন্তি নাড়াতে লাগলো। লোকটা বকবক করেই যাচ্ছে। এক পর্যায়ে ঠিক পেছনে এসে দূরত্ব রেখে দাঁড়ালো। অদ্ভুত অভ্যাসের বশে মেয়েটার খোপা হতে টেনে বের করলো কাঁটাটা। ঝরঝরিয়ে চুলগুলো খুলে পড়লো পিঠে। এলোমেলো হয়ে ঢেকে দিল পুরো শরীর। এতে খুন্তি ছেড়ে তিরিক্ষি হয়ে পিছু ফিরল মেঘা। ততক্ষণে রৌদ্র পাশে সরে গেছে। কেবিনেটে একটু হেলান দিয়ে রয়ে সরে দাঁড়িয়েছে। মেঘার খ্যাটখ্যাটে দৃষ্টি আর চোখে দেখে চুলের কাঁটাটা হাতে নাচালো। ওর দিকে ফিরে পেঁয়াজের তুলনায় দ্বিগুণ ঝাঁজ দেখিয়ে বলল মেঘা। ডিস্টার্ব করবেন না রাইনমুখ, দূরে যান আমার থেকে। ও সুইট হার্ট, এত তেজ কেন দেখো আমায়? কাছে আসিনি এখনো, দূর থেকে আরো কত দূরে যাব? দূরে যাওয়া ভাল লাগে না জান পাখি। ছিলাম তো এতগুলো দিন দূরে, দূরত্ব বড্ড পীড়া দেয়। এবার একটু কাছে আসলে খুব ক্ষতি হবে কি? মেঘা কিরমিরিয়ে উঠল। সকাল থেকে মেজাজ চড়ে আছে। লোক লজ্জায় বাড়ির কারোর সামনে স্বস্তি নিয়ে দাঁড়াতে পারিনিও। সাফা বারবার খোঁচাচ্ছে ওকে। সবাই কেমন সুচালো চোখে তাকাচ্ছে ওর দিকে। সব এই লোকের মিথ্যাচারের জন্য। মেঘা কটমট করে বলল, ইউ বিস্ট ইরিটেটিং ম্যান। আমার প্রশ্নের উত্তর দিন আগে। সকালে মিথ্যে বলেছেন কেন সকলকে? লাভ বাইট? কিসের লাভ বাইট বই বেড়াচ্ছেন আপনি? হ্যাঁ, বউয়ের দেওয়া লাভ বাইট। বউ? কিসের বউ? আমার বউ। মিথ্যে বলবেন না। আমি কখন বাইট করলাম আপনার গলায়? আমি কখন বললাম তুমি বাইট করেছ? বলেছি একবারও? মেঘা ছাদ করে ওঠে, তাকায় দীর্ঘ নয়নে। ক্ষিপ্ত মুখভাব বদলে আসে চট করে। এক মুহূর্তে মস্তিষ্ক এলোমেলো হলো। ও জানে ও এই কাজ করেনি। আর এই লোক একটা বারের জন্য মেঘার নামও নেয়নি সে সময়। কেবলই বউ বলেছিল। কে বউ? কোন বউ? তা তো বলেনি। মেঘার চট করে পরিবর্তন হওয়া ভরকানো ভাবমূর্তি দেখে ঠোঁট বাঁকায় রৌদ্র। চুলের কাঁটাটা পকেটে ঢুকিয়ে মেয়েটা নির্ভেজাল মুখ পানে তাকিয়ে বলে বুকে হাত ঠেসে, বাই দ্য ওয়ে, তুমি কি কোনোভাবে নিজেকে আমার বউ বলে স্বীকার করছো? আমি তো কেবলই আমার বউয়ের কথা বলেছি, নাম নিয়ে তোমার কথা বলিনি তো। বাইট তো করেছে আমার বউ। মেঘা চোখ রাঙিয়ে তুলল। নাকের পাঠা ফুলে উঠল তিক্ত ক্ষোভে। কি বলছে এই লোক? বউ মানে কোন বউ? এক মুহূর্তেই আচানক হিংস্র বেগে রৌদ্রের কলার টেনে ধরল সে। লম্বাটে লোকটাকে টেনে ঝুঁকিয়ে আনলো। গজগজ করে উঠল দাঁত চেপে। ক্রোধে হিসিয়ে বলল, এই জানে মেরে ফেলবো একদম। কে বাইট করেছে গলায়? কোন বউ বাইট করেছে? আর কে আছে আপনার জীবনে? বিদেশে গিয়ে আমাকে রেখে আর কাকে জড়িয়েছেন নিজের সাথে বলুন?
শেষেটুকু কণ্ঠ চিপে চেঁচিয়ে বলল। চোখে একরাশ আবেশ নিয়ে পিটপিট করে তাকিয়ে দেখল রৌদ্র। বামভ্রু উঁচিয়ে বাঁকা হাসল। এলোমেলো কেশে অগ্নিকন্যার হিংসাত্মক সত্তাটা বেশ সোজাসুজি স্পষ্ট ধরা দিল তার চোখে। ফুঁসছে মেঘা। রৌদ্র বেশ এনজয় করলো। শিথিল ভঙ্গিতে পরখ করে বলল হিমশীতল কণ্ঠে। তোমাকে রেখে আর কাউকে জড়ানোর প্রয়োজন বোধ করিনি। মেঘার একই তেজি স্বর। কামড়ের দাগ কোথা থেকে আসলো তাহলে? কে কামড়েছে গলায়? আমার বউ। চুপ। কোন বউ কামড়েছে বলুন? রৌদ্র মিটমিটে হাসে। রমণীর একগোছা কুন্তল টেনে নাকের ডগায় ঠেকায়। চোখ বুজে দীর্ঘশ্বাসে ঘ্রাণ টেনে বলে। তুমি মাথা খারাপ? কখন বাইট করলাম আমি? মনে করো। মেঘা কপাল কুঁচকায়। রৌদ্রের কপাল চেপে ধরে আসে এখনো। ওর টানে সমান হতে গিয়ে ঝুঁকে পড়েছে রৌদ্র। ওদিকে পেঁয়াজ ভাজা পুড়ে ছাই। ফুটছে গরম তেল। বেপরোয়া লোকটা বারংবার চিলতে পরিমাণ হাসে বেখেয়ালি। মেঘা এখন ধ্যান খুঁয়েছে। ঘোর ভাঙল এই সত্তাটাকে হারাবে আবার। ওর নির্বোধ মুখভঙ্গিমা দেখে মুখ খুলল রৌদ্র। মেঘার বামভ্রুর নিকট আলতো টোকা মেরে বলল। মনে করতে সাহায্য করি। আমার দেহ প্রথম আঘাত যেমন এটা ছিল, তেমনি তোমার দেহ প্রথম আঘাতও ছিল এটা। তবে আমি এটাকে আঘাত ভাবিনি কখনো। আঘাত ভাবলে ভালোবাসার চিহ্ন বলতাম না। মনে করে দেখো তো, সেদিন আমার গলায় দাঁত বসিয়েছিলে কিনা? খুব ভেবেও মেঘা আর কিছুই মনে পড়ল না। মস্তিষ্ক সাড়া দিল না শত চেষ্টাতেও। কখন দাঁত বসালো ভাবতে গিয়ে মুখ ছোট করলো সে। কলার ছেড়ে আবারও সন্দিহান হলো। মিথ্যে বলবেন না রাইনমুখ। আমি কোনোদিন এ অকাজ করিনি। করেছে সুইটহার্ট, পিচ্ছে ছিলে, তাই মনে নেই। রৌদ্রের পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। মেঘা চকিতে তাকালো পকেটের দিকে। পরক্ষণে রৌদ্রের পানে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে খিটখিটে স্বরে জানতে চাইল। কে ফোন করেছে? না দেখে উত্তর করলো রৌদ্র। কেউ না। কটমট করে মেঘা। এই লোক কিছু তো একটা লুকোচ্ছে ওর থেকে। সেদিন রাগ না দেখিয়ে ফোনটা ঘেটে দেখলেই পারতো। খোলসা হতো সব। কে ফোন করে জানা যেত। আর ওই দিন ওই বাচ্চা কে ছিল ওটা? কলের স্ক্রিনে কোনো বাচ্চার ছবি ছিল? কার নাম্বার বাচ্চার ছবি সমেত সেভ করেছে রৌদ্র? এ কথা মনে উঠতেই দাঁত খিসে আসলো। অজ্ঞাত কারণে রাগ উঠল অত্যাধিক। দলা পাকিয়ে শ্বাস আটকালো গলায়। রৌদ্র পকেটে হাত ঢুকিয়ে ফোন সাইলেন্ট করে মাত্রই আচানো গরম তেলের কড়াই হতে খুন্তিটা তুলে নিল মেঘা। বিলম্বহীন উত্তপ্ত পাশটা চেপে ধরল রৌদ্রের কবজির ঠিক উপরে। সহসা চোখ বুজে নিল রৌদ্র। মেঘা কিরমিরিয়ে ধরা জবানি বলল। আই হেট ইউ রাইনমুখ। আই জাস্ট হেট ইউ। রৌদ্রের উদ্বেগ নেই। চোখ মেলে চোখ রেখেছে একবিংশির ছলছল আখিতে। মুহূর্ত কয়েকও প্রতিক্রিয়া না পেয়ে ভ্রু কুঁচকে ফেলল মেঘা। হাতের দিকে তাকালো। খুন্তিটা কি গরম নয়? তাপের আঘাতেও এই লোকের ভ্রুক্ষেপ নেই কেন? রৌদ্রের হাত থেকে খুন্তিটা সরিয়ে উত্তাপ অনুমানের জন্য এক আঙ্গুলের ডগায় ওটাকে ছুঁয়ে দেখল মেঘা। অমনি প্রখর শাঁখে ছিটকে সরে আসলো পেছনে। ঝনঝনিয়ে হাত থেকে স্টিলের চামচটা খসে পড়ল মার্বেলের মেঝেতে। বিকট শব্দ হলো এতে। বহুক্ষণ চুলোর আঁচে গরম তেলে চিবোনো ছিল সেটা। উত্তপ্ত হয়েছে সাংঘাতিক। ন্যানো সেকেন্ডেই চিনচিন করে উঠল তর্জনীর ডগা। মেঘা ছিটকে পিছিয়ে যেতে রৌদ্র ওকে টেনে ধরল। ওর ব্যাঘাতুর হাতটা সাথে সাথে পানি ভর্তি জগের ভেতরে চুবিয়ে নিল নিজেকে সামলে নিয়ে। কিংকর্তব্য বিমূর বনে গেল একবিংশী। চলাৎ করে গোল গোল চোখে তাকালো রৌদ্রের দিকে। পরক্ষণে রৌদ্রের ডান হাতের দিকে। কবজির উপরে দগদগে লালচে দাগ। মেয়েটা আকস্মিক ধাক্কায় কেঁপে ওঠে। ভয়ে ভয়ে তাকায় রৌদ্রের দিকে। লোকটা চেয়ে আছে আগে থেকেই। একটু পরিবর্তন নেই। মেঘা সেই এক চিমটে সামান্য উত্তাপ সহ্য করতে পারল না। আর এই লোক ভাবতে পারল না মেঘা। নিজের হাতটা জগ থেকে তুলে রৌদ্রের হাতটা টেনে ধরল। পোড়া স্থানটা কালশিটে বর্ণ ধারণ করেছে ইতিমধ্যেই। মেঘা ভরকায়। ধকধকে অনুভূতিতে শিউরে ওঠে। চোখে চোখ রাখে। ঠোঁট ভিজিয়ে শঙ্কিত হয়ে কেঁপে কেঁপে উচ্চারণ করে মেয়েটা। রৌদ্র। প্রত্যুত্তরে ক্ষীণ হাসে রৌদ্র। চোখ জুড়িয়ে মেঘাকে ছেড়ে দেয়। নিজের হাতটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলে। আমি যা সহ্য করি তা তো সহ্য সীমানার বাইরে সানি। পড়াচ্ছিস পড়া, নিজে পড়তে আসিস না। ছাই হয়ে যাবি নয়তো। খেতে পেয়েছে তো? খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। রাত হয়েছে অনেক। গুড নাইট।
আর এক মুহূর্ত অপেক্ষা করলো না বেপরোয়া লোকটা। মূর্ত রমণীকে পাশ কাটিয়ে ধূপধাপ পা ফেলে কিচেন ছাড়ল। কেবলই বাখারা হয়ে শূন্যে খেয়ালে তাকিয়ে রইল একবিংশে। আশপাশ কেমন ঝাপসা হয়ে আসলো ক্ষণিকের ব্যবধানে। আজ অ্যাসাইনমেন্ট সাবমিটের ডেট ছিল। সময়ের আগে ক্লাসে উপস্থিত আদ্রিয়ান, কাবির, আদ্র। ক্লাসে ঢুকেই সব স্টুডেন্টদেরকে একে একে পরখ করে নিল সে। চিরচেনা দুই মুখবায়বের পাশে অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত মুখখানা দেখে বিব্রত বোধ করলো কিছুটা। এই মেয়ে এত তাড়াতাড়ি এসে গেছে, ওকে ঠেকাতে পারা গেল না আজ। কেন যেন ওকে খুঁজছিল আদ্র। শটান ক্লাসে ঢুকে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ল। কপালের ধারে দুই আঙ্গুল স্লাইড করে ভাবল কিছু একটা। সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল গুরুগম্ভীর গলায়। স্টুডেন্টস, সেমিস্টার তো শেষ, নেক্সট পিএল দেন এক্সাম, প্রিপারেশন কেমন? সমস্বরে আশ্বাসসূচক উত্তর ভেসে আসলো সকলের দিক থেকে। চিলতে পরিমাণ হাসলো আদ্র। অ্যাসাইনমেন্ট রেডি? দ্বিতীয়বার সমস্বরে হ্যাঁ বোধক উত্তর ভেসে আসলো। আদ্র খানিক বিরতি রেখে তরাত দৃষ্টিপাত করলো মেঘার পাশে বসে থাকা শিশিরের দিকে। বিলম্ব না করে রাশভারী গলায় ইশারা ছুড়ে বলল, হে ইউ, স্ট্যান্ড আপ। আকস্মিক নিজের প্রতি ইশারা বুঝে কিছুটা আশ্চর্য হলো শিশির। মুখে প্রকাশ না করে অগত্যা উঠে দাঁড়ালো। আদ্রের দৃষ্টি বরাবর সবাই তাকিয়ে আছে ওর দিকে। ক্লাসে কেবল একজনের দৃষ্টি ক্ষুব্ধ সুচালো। রাগ নিয়ে চাইলো শিশিরের দিকে। আদ্র এই মেয়েকে দাঁড়াতে বলল কেন? শিশির দাঁড়াতেই আদ্র ওষ্ঠ বাঁকিয়ে দ্বিতীয় প্রশ্ন ছড়ে। ইয়োর নেম? কপাল গুটিয়ে নেয় শ্যামলিনী মেয়েটা। এই লোককে নিজের নামটা আর কতবার বলবে ও? শিশির। ওকে, বেরিয়ে এসো। সরি। না বুঝে বলল মেয়েটা। আদ্র বিরক্ত হয়। এই মেয়ে কথায় কথায় সরি কেন বলে? এত কিসের বিনয়? বিরক্তটুকু গিলে বলল চোখ ফিরিয়ে। সকলের পেপার কালেক্ট করে আমার ডেস্কে জমা করো, ফাস্ট। শিশির তাৎক্ষণিক আদেশ তামিল করতে লেগে পড়ল। সাফার কাছ থেকে শুরু করে একে একে সবার অ্যাসাইনমেন্ট পেপার তুলে নিল তাদের থেকে। ফারিনের কাছে যাওয়া মাত্রই তিরস্কার করে চোখ উল্টায় সে। বিড়বিড় করে মেয়েটাকে শুনিয়ে, ক্লাসলেস লেডি, এটাই করার যোগ্যতা রাখো তুমি। স্যার জাস্ট তোমার যোগ্যতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। শিশির তাৎক্ষণিক তীক্ষ্ণ স্বরে কথা ফিরিয়ে দিতে বিলম্ব করে না। তাহলে তোমার যোগ্যতাটা কোথায় ভেবে দেখো তো ফারিন। না মানে স্যারের পিছু পিছু এত ঘোরার পরও তো স্যার তোমাকে থোড়েই না কেয়ার করে, ইগনোরও হও বারবার। আর মানুষ কাকে ইগনোর করে জানো তো? ফারিনের মুখখানা ফাটা বেলুনের ন্যায় চুপসে আসে সহসা। দাঁত পিষে কিরমির করে ডেস্ক চেপে ধরে সে। ক্লাস টাইম না হলে অপমানের প্রতিশোধ হয়তো তেড়ে যেত এতক্ষণে। এ সময় আর পারল না। শিশির সবার থেকে পেপার কালেক্ট করে আদ্রের সামনে উঠল। ডেস্কের উপর সবগুলো রেখে চলে আসতে নিলে আবার পুরো কণ্ঠের ডাক পড়ল। এক্সকিউজ মি, চলে যেতে বলেছি আমি। শিশির পিছু ফিরে আধো চোখে তাকায়। আর কি করার আছে? আদ্র হাতের মার্কারটা ঘোরাতে ঘোরাতে চোখ সূক্ষ্ম করে থেমে বলে, নাথিং, ইউ ক্যান গো। কথা শেষ হওয়ার সাথে সাথেই অমনি মার্কারটা ছিটকে পড়ল হাত থেকে। শিশির সেটার দিকে তাকালো ঝট করে। অবাক হওয়ার ভান ধরে পায়ের উপর থেকে দ্বিতীয় পা নামিয়ে বলল আদ্র। উপস, পড়ে গেল, তুলে দাও ওটা। কপাল গোটায় শিশির। সোজাসুজি তাকায় আদ্রের দিকে। ওকে অবাক করে দিয়ে ভ্রু নাচায় আদ্র। চোখে চোখ রেখে বলে পুনরায়, কি হলো, তুলে দাও। শিশির বিলম্ব করল না। মার্কারটা তুলে ডেস্কের উপর রাখতে গেলে আবার লোকটার কণ্ঠ ভেসে আসলো, ওখানে রাখতে বলিনি, আমার হাতে দাও। শিশির বাড়িয়ে দিল সহসা। লোকটা প্যাচ ঘুরিয়ে আবার বলল, না থাক, ওটার কাজ নেই, ওখানেই রাখো। নমনীয় মেয়েটা বিব্রত হয় কিছুটা। মুখ কুঁচকে ঠক করে ডেস্কের উপর মার্কারটা রাখে। ফের চলে যেতে গেলেই আবার ডাক পড়ে। ওয়েট। ক্লাসের সবাই ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে আদ্রের কাণ্ডে। আশ্চর্য ওরা। আদ্রিয়ান, কাবির, আদ্র এতটা মারপ্যাচ করে না। আজ থেকে ভিন্ন লাগলো। শিশির বিরক্তি দেখিয়ে নিচু স্বরে বলল, আর কি? কিছু না, সেট।
আর থামলো না শিশির, মুখ গোল করে শ্বাস ফেলে আগের জায়গায় গিয়ে বসলো। মেঘার সাফাকে এক পলক করে দেখে নিল। মেঘা আনমোনা বসে, খেয়াল করেনি এত কিছু। মনমরা হয়ে খাতায় কলম চালাচ্ছে সে, লিখছে না, পৃষ্ঠার ভাঁজে আঁকিবুকি করছে। আজ ক্লাস শেষ, এরপর 3 দিনের পিএল দেওয়া হবে পরীক্ষার আগে। এই সেমিস্টার খতম এখান থেকেই। শিশির পাশে বসে মেঘাকে ডেকে বলল মৃদু স্বরে, মেঘা কি হয়েছে? মনমরা হয়ে বসে আছিস কেন এভাবে? সেই এসেছি থেকে দেখছি। তেমন কিছু না, ভালো লাগছে না। ক্লাস হয়নি আজ। আদ্র অ্যাসাইনমেন্ট নিয়ে খানিকের মধ্যে বেরিয়ে এসেছে। আজ কোনো ক্লাসই আর হবে না, কেবল অ্যাটেনশন দিতে হবে সব ক্লাসে। ফাঁকে একবার বাইরে বেরিয়েছে 3 শালিক, সাফা, মেঘা আর শিশির। ক্যাম্পাসের একধারে বসেছে। টুকটাক গল্পের মাঝে শিশির এক পর্যায়ে বলে উঠল, এরপর তো সেমিস্টার ব্রেক, বেশ অনেক দিন দেখা হবে না তোদের সাথে, মিস করব ভীষণ। আমিও খুব মিস করব তোকে। আচ্ছা, কতদিন বন্ধ থাকবে আমাদের? সাফার প্রশ্নের উত্তর করল শিশির। 20-25 দিন। শিশির আর সাফা একে অপরের দিকে চাওয়াচাই করে। মেঘার উদাসীনতা দেখে চিন্তায় পড়ে ওরা। মেঘা কান দিচ্ছে না কোনো দিকে, এক খেয়ালে মশগুল হয়ে ঝিমিয়ে বসে আছে। কিন্তু সেই খেয়ালটা কি? সাফা ওকে ঝাঁকালো। এই মেঘা, কি হয়েছে তোর? নড়ে চড়ে বসে মেঘা, আচমকা বলে, হাত পুড়ে গেলে খুব ব্যথা লাগে, তাই না? ওরা দুটো কেউই বুঝলো না। কেন? হাত পুড়ে গেছে তোর? কোথায় পুড়েছে? বলিসনি তো, কি হয়েছে বল না। কিছু না, এমনি বললাম। আদ্র বাড়িতে নেই। দুপুরে ভার্সিটি থেকে ফিরে অফিসে বেরিয়েছিল। সে যে কোনো এক পথে যেতে পারবে না, না ভার্সিটি ছাড়তে পারবে আর না বাপের কথায় এই মুহূর্তে অবাধ্য হতে পারবে। দুটোকেই মেনে নিল। ভার্সিটি থেকে ফিরে আসার পর বাকিটা সময় বিজনেসের কাজে লেগে পড়বে। অফিসে জয়েন করবে সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। আদ্র আর শুভ্র 2 ভাই অফিস থেকে ফিরেছে একসাথে। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই গুমোট ভাবটা দুজনকেই নাড়িয়ে দিল। চিহ্নিত হয়ে পায়চারি করছে রুবিনা কাবির। সোফায় বসে তোফায়েল কাবির। সিরাত একপাশে দাঁড়িয়ে কানে ফোন গুজে রেখেছে। আদ্র শুভ্র একে অপরের দিকে তাকালো। এগিয়ে শুধালো শুভ্র, কি হয়েছে মামনি? টেন্স দেখাচ্ছে কেন তোমায়? রুবিনা কাবির যেন হাঁপ ছাড়লেন। কিছুটা প্রশান্তি নিয়ে ধরফরিয়ে শুভ্রের দিকে এগোলেন। ওর অপেক্ষাতেই ছিলেন তিনি। বললেন বিচলিত হয়ে, শুভ্র, এসেছিস বাবা? তোর ফোন থেকে একবার রোদ্রুকে ফোন কর না। ছেলেটা সারাদিন বাড়িতে নেই। সেই কাল সকালে শেষবার দেখেছি, এখনো বাড়ি ফেরেনি, রাতেও ফেরেনি। কাল কোথায় আছে খোঁজ করে দেখ না একটু। রুডি কাল রাতে ফেরেনি। আদ্রের প্রশ্ন। রুবিনা কাবিরের তাৎক্ষণিক উত্তর, ফিরলে কি সকালে দেখতাম না? দেখেছিস ওকে সকালে? ও তো বাড়িতেই নেই। সেই কাল সকালে ব্রেকফাস্টের পর বেরিয়ে গেছে। পুরো একটা দিন কেটে আর সন্ধ্যা হতে চলল, ছেলেটার আর খোঁজই নেই কোনো। সে কি মামনি, ফোন দাওনি? এর জন্যই সকালে ব্রেকফাস্টের টেবিলে দেখিনি ওকে। সিরাত উঠতে উঠতে জবাব দিল, এই নিয়ে অর্ধশতবার ফোন করলাম, বারংবার বন্ধ দেখাচ্ছে ফোন। শুভ্র সন্দেহ দূর করতে সহসা ফোন বের করে কল লাগালো। ফোন সুইচ অফ। কপালে গাঢ় ভাঁজ ফেলল সে। কান থেকে ফোন নামিয়ে বলল, ফোন অফ মামনি। রুবিনা কাবির পা গুড়িয়ে পিছিয়ে আসেন কয়েক কদম। হু হু করে কেঁপে ওঠে মাতৃহৃদয়। তার ছেলে বেপরোয়া। 2-1 দিন বাড়িতে না ফিরলেও নিজে থেকে খোঁজ পাঠাবে কভু। কাল থেকে ছেলেকে দেখেনি। রাতে ফিরেছিল কিনা জানে না। কোথায় গেল রৌদ্র? মেঘা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে সাফাসহ। রুবিনা কাবির ঠোঁট ভেঙে ফুঁপিয়ে উঠলেন এবার, কোথায় আমার ছেলেটা? ফোন বন্ধ কেন ওর? আমাকে আমাকে নিয়ে একটুও চিন্তা করে না ও। আমি যে ওর চিন্তায় চিন্তায় মরে যাই তাও জানে না। এ বাড়ির কেউ ভাববে না ওকে নিয়ে, কিন্তু আমি তো ভাবি। ও ফোন বন্ধ করে রেখেছে কেন? মেঘা শুনেই সিঁড়ির একধারে দাঁড়িয়ে পড়ল। মুখখানা মলিন, চুপসে যাওয়া। শুকনো অধর জিভ দিয়ে ভিজিয়ে ঢোক গিলল সে। রেলিংয়ের রোলার চেপে ধরল বাম হাতে। মনে পড়ল কাল রাতের ঘটনা। লোকটার হাত পুড়িয়ে দিয়েছিল সে। তবুও লোকটা বিন্দুমাত্র অভিযোগ করেনি, ব্যথা প্রকাশ করেনি মুখে। মেঘা অনুতাপে দগ্ধ। ও তো রাগের মাথায় খুন্তিটা হাতে চেপে ধরেছিল। ভাবেনি অতটা গরম হবে। রৌদ্রের প্রতিক্রিয়া না দেখে অধিক সময় চেপে
চেপে রেখেছিল হাতের কাজটায়, পুড়ে গেছে তার হাত। লোকটা রাগলো না, তবুও অন্য সময়ের মতো রেগে মেগে সপাটে চর বসালো না গালে, কেবল সহ্য করলো মুখ বুঝে। মেঘাকে থামালো না অবধি। মেঘা তখন ওই রাতেই লোকটার পিছু পিছু গিয়েছিল, তবে দরজার সামনে গিয়ে থেমে গেছে। ভেতরে পা বাড়ানোর মতো দম ছিল না। সেই রাতের পর রৌদ্রের আজ খোঁজ নেই। সকালে ব্রেকফাস্টের টেবিলও দেখা মেলেনি। এখন সন্ধ্যা গড়িয়ে রাত নামছে, খোঁজ নেই তবুও। হাতের কী অবস্থা কে জানে। রুবিনা কাবির ফুপিয়ে কাঁদছেন। তোফায়েল কাবিরকে নির্বিকার বসে থাকতে দেখে অভিযোগ করলেন স্বামীর উপর। আপনি বসেই থাকুন। রৌদ্র কে আপনার? ও তো কেবলই আমার ছেলে। সন্তান বাধ্য হলে বাপের দায়, আর অবাধ্য হলে মায়ের দায়। এটাই তো আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। ও অবাধ্য বলে ও কেবলই আমার ছেলে। আপনাকে ভাবতে হবে না আমার ছেলেকে নিয়ে। দীর্ঘশ্বাসে উত্তর আসে ভদ্রলোকের থেকে। তোমার ছেলের জন্য দু একদিন বেনামি ভবঘুরে হয়ে ঘুরে বেড়ানো কোনো ম্যাটার করে না। ও দিনের পর দিন বাড়ি ফেরে না, এটা ভুলে যেও না। কেবল একদিন হয়েছে, দুদিনের মাথায় বাধ্যতার টানে ঠিক ফিরে আসবে। আদ্র ক্লান্তি নিয়ে সিঁড়ির দিকে তাকায়। মেঘাকে দেখে আচানক প্রশ্ন করে, মেঘ, তুই জানিস রৌদ্র কোথায়? ও কি করে জানবে? রুবিনা কাবিরের কটাক্ষ স্বরে কান্না দিয়ে আদ্র আবার একই প্রশ্ন করল। কি হলো বল, জানিস তুই? মেঘা চিবুক নামায়, উত্তর করে শুকনো কণ্ঠে। না ভাইয়া। আদ্র মায়ের দিকে ফিরে সান্ত্বনা দিয়ে বলে, ডোন্ট ওয়ারি আম্মু, ফোন বন্ধ করে রাখা রুডির অভ্যেস। আজ রাতে ফেরে কিনা দেখো। ও বেশিক্ষণ বাইরে টিকতে পারবে না। দম বন্ধ হয়ে আসলে মুক্ত বাতাসে তাগিদে ঠিক ছুটে আসবে। চিন্তা করো না আর। আদ্র উপরে উঠে গেল ক্লান্ত পায়ে। বেপরোয়া ছেলেটার আর খোঁজ মিলল না। সেদিন রাতটুকু কেটেছে, পরের রাতটুকুও কেটেছে, তবুও রৌদ্রের খোঁজ নেই। ৭২ ঘন্টা পেরোতে চলল তার অনুপস্থিতির, নিখোঁজ হওয়ার। এবার চিন্তা বেড়েছে সবার, বাড়ির সবাই হয়রান। রৌদ্রের ফোন এখনও সুইচ অফ। আদ্রর বন্ধুদের থেকে খবর নিয়েছে, তারাও কিছু জানে না। কন্ট্যাক্ট হয়নি রৌদ্রের সাথে। লাস্ট দেখেছিল ৩ দিন আগের সেই রাতে, যে রাতে মেঘা রৌদ্রের হাত পোড়ালো। সে রাতের পর থেকেই উবে গেল সেই বেপরোয়া লোক। কোথায় গেল জানা নেই, খোঁজ নেই কারোর কাছে। এমনিতেও রৌদ্র দিনের পর দিন বাড়িতে ফিরতো না, তখনও নিজের খোঁজ দিত না কাউকে। তবে এখনকার সময় আলাদা। দেশে ফেরার পর এই প্রথম এত সময়ের জন্য বাড়িতে নেই রৌদ্র। আদ্র ভেবেছিল মেঘার টানে হলেও ফিরবে দিনের মাথায়, কিন্তু না। ৩ দিন পার হলো, তবুও ফিরল না সে। যদিও চিন্তা নেই, রৌদ্র বেপরোয়া হলেও নিজের প্রতি পরোয়া আছে তার। নিজের খেয়াল রাখতে জানে সে, কিচ্ছু হবে না ওর, ও ঠিক আছে। কিন্তু ঠিক থেকে কোথায় আছে জানা গেলে এবারে সবাই স্বস্তি পেত একটু। রুবিনা কাবির খাওয়া দাওয়া ছেড়েছেন এক চিন্তায়। ফেরার পরেই প্রথম তার ছেলে এত সময়ের জন্য কাছে নেই। আজ দুপুরের পর থেকে চিন্তায় চিন্তায় শরীর কাঁপিয়ে জ্বরের কবলে পড়েছেন। বেহুশ তিনি। ডক্টর এসে প্রেশার মেপে মেডিসিন দিয়ে গেছেন। প্রেশার ফল্ট করেছে ছেলের চিন্তায়। এই থেকে চরম জ্বর। সিরাত তার রুমে বসে আছে মায়ের শিওরে। শাহিনা কাবির জোর করে এক বাটি স্যুপ খাইয়ে মেডিসিন দিলেন। এখন ঘুমিয়েছে ওষুধের চোটে। এইটুকু স্বস্তি পেয়েছে চিন্তা থেকে। বিকেল নামছে। দুপুরের পর থেকেই বিছানায় বেঢাল হয়ে পড়ে আছে মেঘা। বিষণ্ণ মন তার। রোজ এই সময় ছাদে যায়, আজ আর ইচ্ছে করছে না। পুরো বাড়ি এক বেপরোয়া ছেলের চিন্তায় দিশেহারা। রমণীয় কম নয়, বরং একটু বেশি। কেবলই অব্যক্ত তার দুশ্চিন্তা। লোকটার খোঁজ নেই ৩ দিন। কোথায় আছে, কেমন আছে কে জানে। চঞ্চলা রমণী ছটফট করছে ভেতর ভেতর, অনুতপ্ত হয়ে পড়ছে দহনে। সেদিন লোকটার হাত পোড়ালো, কালশিটে ধগধগে পোড়া দাগটা সরছে না চোখের সামনে থেকে। বারবার ধরফর লাগছে। মেঘা উবু হয়ে শুয়ে মাথা কাত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দেয়ালের পানে। বিছানার পাশেই বই। পরশু থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পড়তে ইচ্ছে করছে না কিছুতেই। জমা পড়ে আছে কত শত, অথচ বুকে জমে আছে একরাশ বিষণ্ণ তিক্ততা। এতে পড়ায় মন বসে নাকি?
তবুও দুপুরের পর পড়েছে। সাফা পড়ছিল এতক্ষণ ধরে, কানের কাছে বড় গলা তুলে বাচ্চাদের মতো করে পড়ছিল। চেঁচিয়ে চেঁচিয়ে না পড়লে মাথায় কিছুই ঢোকে না। এখন কিছুটা বিরতি নিয়ে বেরিয়েছে পানি আনতে। রুমে পানি নেই। ক্ষণিকের মধ্যে মুখ গোমরা করে ফিরে আসলো। বাড়ির সবাই বিষণ্ণ, কেমন গুমোট ভাব, ভালো লাগছে না মোটেও। অনেকক্ষণ পড়েছে, এখন একটু ফ্রেশনেস প্রয়োজন। ছাদে যাওয়ার সময় গেছে, গাছগুলোতে পানি দিতে হবে। মেঘাকে ডাকলো সে। মেঘা, রোদ পড়েছে, চল ছাদে যাই। মেঘা চোখ নিভিয়ে প্রত্যুত্তর করলো ধীরে। তুই যা, যেতে ইচ্ছে করছে না, পড়া বাকি আছে অনেক, সময় নেই হাতে, একটু ঘুমিয়ে পড়বো আবার। ধুর, ভাল লাগে না, সবাই কেমন একঘেয়ে হয়ে পড়ে আছে। রুদ্র ভাইয়াও নেই, কোথায় গেছে একটু বলে গেলে কি এমন হতো, চিন্তা কমতো সবার। এই ভাইয়াটাও না পুরো বেপরোয়া। তোর বেপরোয়া ভাইয়া আগেও এমন করতো, না বলে কয়ে দিনের পর দিন বাইরে কাটাতো। কাটাতো, জানিস কাউকে খোঁজ খবর না দিয়ে হাইস্ট একবার 22 দিন বাইরে ছিল ভাইয়া। আমার মনে আছে তখন বাড়ির সবাই কত টেনশনে ছিল জানিস, ভেবেছিল হয়তো ভাইয়া মরেই গেছে। সাফা খেয়ালের বশে পাতলা জিভে কথা বলতে গিয়ে বেফাস উচ্চারণ করা মাত্রই চড়া কণ্ঠের উত্তপ্ত ধমক ভেসে আসলো একবিংশির থেকে। টুকটুকি, জবান সামলে কথা বল। সহসা থতমত খেলো বুদ্ধিহীন মেয়েটা। মেঘা থেমে বলল একই কণ্ঠে। কথা বলতে গিয়ে হঠাৎ কি বলে ফেলিস না বলে ফেলিস, খেয়াল আছে তোর? না মানে এমনি বললাম কথার পরিপ্রেক্ষিতে। রেগে যাচ্ছিস কেন? মেয়েটার কাচুমাচু স্বর। একটু পর মোড় ঘোরাতে শটফট করে বলল, আচ্ছা বাদ দে, ভাইয়াকে এবার মিস করছি খুব। এবার ভাইয়া 3 দিনের বিরহে আমার আর এক্সট্রা চকলেট খাওয়াও হচ্ছে না। কেন? ভাইয়া এনে দিত, আমি খেতাম, সেটার খাওয়া হচ্ছে কই। মেঘা চট করে চোখ তাক করলো। সাফার দিকে তাকিয়ে থেমে থেমে শুধালো বিচলিত হয়ে। এনে দিত তোকে রোজ? হুম। কখন দিত? আগে তো বলিসনি। সাফা মুখ ফসকে বলে ফেলে, ভাইয়া বলতে বারণ করেছে, তাই বলিনি। বারণ করেছে মানে? থতমত খায় সাফা। এই রে, আবারও মুখ ফুসকে বলে দিচ্ছিল এক্ষুনি। নিজেকে শুধরে নিয়ে কথা পাল্টালো। না মানে বেশি চকলেট খেলে তো সবাই বকে, ভাইয়া এক্সট্রা করে এনে দিত, কেউ জানতো না, জেনে গেলে বকবে সবাই, তাই বলতে বারণ করেছিল। আর কি, আর তেমন কিছু না, ভাইয়া এমনি এমনি চকলেট এনে দিত আমায়। রুদ্র ভাইয়া খুব ভালো। ফের মুখ ফিরিয়ে নিল মেঘা। ও, ছাদে যাবি বলছিলি, যা আমি একটু ঘুমোবো। বেরিয়ে গেল সাফা। অতৃপ্ততায় চোখ বুঝে রাখাও দায় একবিংশির নিকট। ভালো লাগছে না, শান্তি মিলছে না, একটা খচখচানি থেকেই যাচ্ছে মনে। সৃষ্টি হয়েছে নানান উচাটন। জোরপূর্বক চোখ খিচিয়ে বন্ধ করে রাখল সে। সেভাবেই কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। সন্ধ্যা 7টার দিকে ঘুম ভাঙল ফোনের শব্দে। অসময় ঘুমানোর দরুন ভার মাথাটা গিজগিজ করে উঠল মেয়েটার। অগত্যা চোখ মেলতে পারল না। মস্তিষ্ক হালকা করার জন্য চোখ বুঝেই বালিশের নিচে হাত ঢুকিয়ে ফোনটা তুলে নিল হাতে। বেখেয়ালে রিসিভ করে ঠেকালো কানে। ঘুমের আচ্ছন্নতায় নিজে কিছু বলার শক্তি পেল না। কেবলই জোরালো শ্বাস ফেলল ঘন ঘন। ওপাশেও নীরব। ক্ষণিক চলল এই নীরবতা। অতঃপর নীরবতা ভেঙে ভেসে আসলো মৃদুস্বর। হেই সানি। কর্ণপাত হওয়া বর্তমান। মেয়েটা ধক করে ওঠে তাৎক্ষণিক। কেমন ছলকে ওঠে অন্তরাত্মা। ঘুম ছুটিয়ে একলাফে উঠে বসে একবিংশী। ফোন ছিটকে পড়েছে বিছানায়। মেঘার ঘুম কাতর। আধো অক্ষি যুগল তরাক করে বৃহৎ আকার ধারণ করে। প্রথমেই ঢোক গেলে ঠোঁট ভেজায়। ভ্রম কাটাতে তড়িঘড়ি ফোনটা টেনে নেয় কম্পিত হাতে। স্ক্রিনে নজর দেওয়া মাত্রই সম্মতি ফেরে তার। ভ্রম নয়, সত্যি সত্যিই ফোন এসেছে। স্ক্রিনে ভেসে উঠেছে একটা আননোন অদ্ভুত নাম্বার। বিডি নাম্বার নয়, কোড ভিন্ন। মেঘা আহাম্মকের মতো বাখারা হয়ে চেয়ে রইল কয়েক মুহূর্ত। কেমন ঘোর লাগলো। কে ফোন করেছে? প্রশ্ন জাগতেই কানে ফোন ঠেকালো আবার। সেই বেপরোয়া লোকটার শান্ত কণ্ঠ আবারও। হোয়াটসঅ্যাপ সানি, আমার ছেলে কেমন চলছে দিনকাল, ভুলে গেছ? মেঘা কাঁপে। হাঁসফাঁস অবস্থায় উচাটন ধরে উচ্চারণ করে কোনো রকমে। আপনি? ইয়েস, ইউর এলপি। মেঘা সব ভুলল। উদ্গ্রীবতা ধরে রাখতে না পেরে ছটফট করে বুকে চেপে ধরল ফোনটা। চোখ বুঝে লম্বা শ্বাস টানল বুক ভরে। বুক চিরে বেরোলো দীর্ঘশ্বাস। পুনরায় ফোন কানে ঠেকালো। ব্যাকুল হয়ে বলল, রুদ্র,
আপনি কোথায়? বাড়ি নেই কেন? 3 দিন হয়ে গেছে, কোথায় আছেন আপনি? মৃদু হাসে রৌদ্র, ইজি চেয়ারে মাথা এলিয়ে চোখ বুজে নেয়। বাইরে। বাইরে মানে? বাইরে কোথায়? আপনি জানেন বাড়িতে সবাই কত টেনশন করছে। ফোন অফ কেন আপনার? সবাই টেনশন করছে, আর তুই তুই করছিস না? বাজে কথা রাখুন, কোথায় আছে বলুন আগে। অ্যাপ্রোডে ফিরেছে। মেঘা ভরকে যায়, অবিশ্বাসে উচ্চারণ করে। হোয়াট? ইয়েস সুইটহার্ট, ফিরে এসেছি আমি, আর জ্বালাবো না তোকে। কপালে হাত রাখে মেঘা, ঘাম জমেছে সেখানটায়। ঘাম মুছে চোখ ডলে হাঁপ ছেড়ে বলে, ইরিটেটিং ম্যান, মজা পেয়েছেন সব? খোঁজ ছিল না কেন আপনার? দেখুন, মজা করবেন না একদম। কোথায় আছেন আপনি? বলছি তুই ফিরে এসেছে, নাম্বার চেক করে দেখ। মেঘা বিশ্বাস করেও করল না, জোরপূর্বক জেদ ধরে বলল, ইউ রাইনো মুখে একদম মিথ্যে বলবেন না। মামুনি টেনশন করছে, প্রেশার ফল করেছে আপনার চিন্তায়, জ্বর এসেছে ভীষণ। আপনাকে প্রয়োজন এখানে। মামার খেয়াল রাখার জন্য অনেকে আছে, আমার প্রয়োজন পড়বে না তার। তবে তবে কি? রৌদ্র মৃদু হাসে। তোর যখন আমার প্রয়োজন পড়বে একটাবার খবর দিস শুধু, সব ফেলে তখনই ফিরবো আমি। এই বলেই মুখের উপর টুং টুং করে ফোনটা কেটে দিল সে। মেঘা কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও আর পারল না। হ্যালো হ্যালো করে ফোন সামনে নিয়ে ফোনের দিকে তাকালো। ততক্ষণ স্ক্রিন থেকে নাম্বারটা মুছে গেছে। ঘুমের টালে সবটা এলোমেলো লাগলো মেঘার কাছে। নিজেকে সামলাতে সময় লাগলো। মস্তিষ্ক সম্পূর্ণ চেতনায় ফেরা মাত্রই শটফট করে বিছানা ছাড়ল মেঘা। খোলা কুন্তল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে দম আটকে ছুটল ঘরের বাইরে। রাতের ডিনারের সময় হয়ে গেছে। সাফা মেঘাকে ডাকার জন্য উপরে উঠতে যাচ্ছিল, এত সময় ধরফর করে হুড়মুড়িয়ে নামলো মেঘা। সিরাত রুবিনা কাবিরের খাবার নিয়ে সিঁড়ির কাছে এসে ওকে দেখেই থামলো, সাবধান করে বলল, মেঘা, ওভাবে ছুটছিস কেন? পড়ে যাবি তো। মেঘা কেবলই পরক করলো সকলকে। শ্বাস জোরালো হয়ে এসেছে, হাঁসফাঁস করে শ্বাস টেনে উচ্চারণ করলো ক্ষীণ স্বরে,